আমাদের মধ্যেও সবাই যে চুলচেরা বিশ্লেষণ করে তা নয়, আসার 5 মিনিট বাদে রিভিউ চলে আসে, সেখানে চুলচেরা বিশ্লেষণের কোনো জায়গা থাকে না। চুল ছেঁড়া হ্যাঁ বিশ্লেষণ, হ্যাঁ ছেঁড়া নাই, সৌভিক, ছেঁড়া বিশ্লেষণ। আরে সৌভিকটা কাঁপিয়ে দিয়েছে। আমি তোকে বলছি, আমাদের এখানে কিছু ঢ্যামনা ইউটিউবার জিনিসটা কি করে, ওদেরকে তাড়াতাড়ি করে ভিডিও ছাড়তে হবে, ওদেরকে হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে জানি। ভিডিও ছাড়তে হবে যাতে আগে যাতে ট্রাফিকটা যাতে আসে। এবার হ্যাঁ, দেখ, হ্যাঁ। তুই একটা ট্রেলার নিয়ে যদি 3টে ভিডিও যদি বানাস, তো সিনেমা দেখার পয়সা তুই উঠিয়ে নিলি এখান থেকে। ও জানে হ্যাঁ, যে আমি এটা আজকে ট্রেন্ডি টপিক, আমি যা বলবো কমসে কম 5-8 হাজার লোক দেখতে আসবে, $4-5 আমার উঠে যাবে, আমার কোনো পরিশ্রম নেই, আমি খালি ব্যার করে খালি কথা বলতে পারি। ঠিক আছে, মানে আমাদের এখানে বড় যারা ইউটিউবার রয়েছে রিভিউ কমিউনিটিতে, যারা দিনে 10টা-15টা করে ভিডিও দেয়, এদের থেকে ভাই রাস্তার ভিখারি পর্যন্ত ভালো, আর এদের থেকে ভালো ইনকাজ কেউ করতে পারে না। এই কথাতে যাদের গায়ে লাগবে তারা গাঁড় মারাও, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ট্রুথ। বহু সময় পর আমার চ্যানেল থেকে আবার একটা পডকাস্ট আসছে, তা আমার সাথে আছে নতুন এই প্রথম আমার চ্যানেলে সিস্টেমেটিক সৌম্য, তারপরে হিরেমতি স্বর্ণজ্যোতি, স্বর্ণজ্যোতি মনে হয় আগেও আসেনি আমার চ্যানেলে, সৌভিকদা আছে, তারপরে আছে আমাদের শুভম রয়েছে, পৃথ্বীশ রয়েছে। তা আজকে আপনাদের সামনে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আজকে যেহেতু এনটিআর এর জন্মদিন গেছে এবং অনেকদিন ধরে একটা বহু প্রতীক্ষিত কাজ ওয়ার্ড 2, যেটা নিয়ে অনেকদিন ধরে চর্চা চলছিল, তা প্রথমেই বলবো আগে ইয়ের কাছে চলে যাই, স্বর্ণজ্যোতির কাছে চলে যাই, যে ওয়ার্ড 2 টিজারটা তোর কেমন লেগেছে পার্সোনালি? আমার মোটামুটি লেগেছে, আমার খুব ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, বাজেই লেগেছে বলতে পারিস। মানে যত কথাবার্তা হচ্ছিল, যত হাইপ হচ্ছিল, এরা তো বিজনেস করার জন্য হাইপটাকে বাড়িয়ে দেয়, আর এরা পুরোপুরি ইন্ডিয়ান অডিয়েন্সকে তো টেকেন ফর গ্র্যান্টেড তো নিয়ে নেয়, যে আমি এত হাইপ দিচ্ছি, আমার কথার সাথে আমার কাজ ম্যাচ করছে কিনা সেটা নিয়ে এদের কোনো রকম ইয়ে থাকে না, ঠিক আছে। ফলে এত বুক নিয়ে, এত নাকি বাজেট দিয়ে নাকি অ্যাকশন সিন হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, এত টাকা বাজেট, এতগুলো অ্যাকশন সিন, হ্যান ত্যান। অ্যাকশন সিন তো অনেকগুলো আছে, কারণ তোরা মন দিয়ে তোরা যদি দেখিস, গাড়ির চেঞ্জ হচ্ছে, ট্রেনের মাথায় দৌড়াচ্ছে, গাড়ি আবার ট্রেনের সাথে মুখোমুখি এসে টক্কর হচ্ছে, মানে ব্রিজ থেকে গাড়ি এর মধ্যে পড়ছে, লাস্টে একটা আইস কেভের মধ্যে ওদের দুজনের মধ্যে কেলাকেলি হচ্ছে, দুটো হিরোর ইন্ট্রোডাক্টরি মারামারি আছে, জাপানিজ টেম্পেলে নিনজাদের সাথে ঋত্বিক রোশনের ফাইটিং হচ্ছে, আবার এনটিআর তোর এদিকে গ্রেনেড নিয়ে কিছু উগ্রপন্থীদের সাথেই হবে, ফাইট করছে। তো আমরা ফাইট সিকোয়েন্স আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, বাট গ্রিন স্ক্রিন পুরোপুরি ভিজিবল, ঠিক আছে। আইস কেজের মধ্যে যে ফাইটিং এর সিকোয়েন্স বা বরফের মধ্যে যে ঋত্বিক রোশন হেঁটে আসছে, ব্যাকগ্রাউন্ড দেখে পুরো বোঝা যাচ্ছে যেটা গ্রিন স্ক্রিন। কঙ্গনা রানাউতের তেজাস বলে একটা ফিল্ম ছিল, প্রত্যেকটা ফ্রেমে কঙ্গনার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারা গেছে যে পুরো গ্রিন স্ক্রিন মারা হয়েছে। এখানেও পুরো সেম জিনিস, ঠিক আছে, গ্রিন স্ক্রিন পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। জুনিয়র এনটিআর কে প্রেজেন্ট করতে আমার মনে হয় সাউথের ডিরেক্টররাই পারে, ঠিক আছে, এটা বলিউডের ডিরেক্টরদের কাজ নয়। ঋত্বিককে এত বিউটিফুল দেখতে যে ঋত্বিককে প্রেজেন্ট করতে হয় না, ও যেভাবেই আটুক, যেখান দিয়ে আটুক, ওকে ভালো দেখতেই লাগবে। কিন্তু ঋত্বিকের বাইসেপটা কিন্তু আমার মনে হচ্ছে এনহ্যান্সড, ওটা কিন্তু রিয়েল নয়। এবং ঋত্বিকের বুক আর কোমরও তোরা দেখবি, মানে দেখ, ঋত্বিকের ভালো বডি আমরা দেখেছি প্রত্যেকে, ব্যাং ব্যাং যদি বলি প্রত্যেকে দেখেছি, এখানে না ঋত্বিক লিন করেছিল কিন্তু মাসেলের পুরো কাটিং ছিল। এখানে আমার মনে হয় যে ঋত্বিকের সামনে কোনো আর্মোর প্লেট পরিয়ে, কারণ পোস্টারের মধ্যে আর্মোর প্লেট পরানো রয়েছে, ঠিক আছে, বা ইয়ে পরিয়ে যে ওকে একটুখানি বেশি মোটা লাগছে, কিন্তু ঋত্বিককে দুর্দান্ত লাগছে। মানে ঋত্বিকই বলতে পারিস এই গোটা টিজার ট্রেলারটার একমাত্র পজিটিভ পয়েন্ট, বাকি সব বেকারই গেছে। ওকে, আচ্ছা শুভম, এবার শুভমের কাছে আছি। শুভম, আমাকে বল, এই যে ওয়ারএফ স্পাই ইউনিভার্সের মধ্যে ওয়ার ফ্যান্টাজি, একটা কাজ প্রথমে 1টা দেখলি এবং এখন 2 এর টিজারটা দেখলি, এই দুটোকে তোর কি কোনো দিক থেকে এক মনে হচ্ছে? এই যে সিনেমাটোগ্রাফির দিক থেকে বল বা অ্যাকশনের সিকোয়েন্স গুলো বল, কোন জায়গা থেকে মনে হচ্ছে কি ওইটার এক প্রকার কপি পেস্ট? দেখ, হ্যাঁ, কপি পেস্ট মানে কি, দেখ এই যে ট্রিটমেন্ট গুলো তুই যদি স্পাই ইউনিভার্সের মোটামুটি তুই এইটাই দেখতে পাবি সব জায়গায়, এই টেমপ্লেটটাই দেখতে পাবি। এবার তুই যদি ওয়ার 1 এর টিজার দেখিস, আমি সেটা দেখেছি আজকে, ওয়ার 2 এর টিজার দেখার পর 1 এর টিজারটা আমি গিয়ে দেখলাম, আজ থেকে অত বছর আগে ওরা 1 এর টিজারে যা কাজ করেছে বা যে প্রিমিয়ামনেসটা দিতে পেরেছে,
সেই জিনিসটা তো আরো বেটার হওয়ার কথা এত বছর বাদে, কিন্তু সেই এক্স্যাক্টলি। জিনিসটা ডিগ্রেড করে গেছে, সেই জিনিসটা বেটার হয় না। ওইখানে তুই দেখবি ওখানেও বরফের মধ্যে মানে ইয়েতে মানে টিজারে টাইগারের ঋত্বিকের একটা গাড়ির মধ্যে একটা ইয়ে আছে, হ্যাঁ। গাড়িতে দুজন একটা ফেস অফ এর জায়গা আছে, ওই জায়গাটায় তুই দেখবি ভিএফএক্স এর কাজ বা সিজিআর কাজ, আর তুই এখানে দেখবি সিজিআর কাজ, সেগুলো হুম, ফেক লাগছে, যেটা স্বর্ণজ্যোতি বললো যে ফেক লাগছে জিনিসগুলো। তার মধ্যে এবার কি হয় জানিস তো ব্যাপারটা, আমাদের সাউথে বড় বড় বাজেটের সিনেমা হয়, বড় বড় গ্র্যান্ডারের সিনেমা আমরা দেখেছি হতে। আমাদের বলিউডে তো সেরকম ধরনের গ্র্যান্ডারের সিনেমা এখন আর তৈরি হয় না। কিছু যদি তুই সিনেমা বাদ দিয়ে দিস, এরকম পাঠান এলো, ওয়ার এলো বা টাইগার এলো, এই সিনেমাগুলো তুই যদি বাদ দিয়ে দিস, ওরকম বড় লেভেলের গিয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স বিদেশে গিয়ে শুট করছে, ওরকম জিনিসপত্র তো আমরা দেখতে পাচ্ছি না এখন। এবার সেই জন্য কি হয়, যাই আসে সেটাই আমাদের বলিউডের যে অডিয়েন্স ওটা ওরা সেলিব্রেট করে যে ফাইন চলো হেভি, মানে হেভি লাগছে, কারণ এই ধরনের সিনেমা আমাদের এখানে তৈরি হচ্ছে না, সাউথ করছে। কিন্তু এই যে পুরো পুরো টিজারটা ডিজাইন করা, টিজারটা ডিজাইনই ভালো হয়নি। তুই যদি টিজারের প্রত্যেকটা জায়গা দেখি, ওই যে গ্রিন স্ক্রিনটা বোঝা যাচ্ছে এই যে জুনিয়র এনটিআর ভিলেন কেন, বড় ফেস তাই আমাকে নিতে হবে যাতে আমি ওই ফ্যানটাকে ক্যাটার করতে পারি, সাউথের অডিয়েন্সটাকে ক্যাটার করতে পারি, সেই জন্য। হুম। সেই জন্য কি আমাকে জুনিয়র এনটিআর কে নিতে হবে, নাকি জুনিয়র এনটিআর যাচ্ছে রোলটার সাথে, সেটাও তো আমাকে দেখতে হবে। আজকে যদি আমি একটা রোলের মধ্যে একটা জিনিস লোককে নিয়ে নিচ্ছি, তার একটা সার্টেন ফ্যান ফলোইং আছে। এই যে দেখবি, আমি অনেক মানে নিচু লেভেলে যদি আমি কথা বলি, দেখবি এই যে এত বড় বড় ইউটিউবার এখন সব সিনেমাতে চান্স পায়, যারা যারা মানে বড় বড় ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, সেটা হিন্দিতেও হয়েছে, বাংলাতেও হয়েছে। এবার দেখবি তাদের মানে অর্ধেক লোককে ডায়লগ দেওয়া হয় না প্রপারলি, তাদের অর্ধেক লোকের স্পেস দেওয়া হয় না, খালি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে ফ্যানটা আছে সেটাকে ক্যাটার করবো, তাদেরকে আমি নিয়ে নিলাম, ব্যাস তারা ডামির মতো বসে আছে। এবার জুনিয়র এনটিআর কে আমি যে নিচ্ছি, সেটা জুনিয়র এনটিআর কে রাজামৌলি যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সবার দ্বারা করা সম্ভব হবে না। কিন্তু যখন আমি ঋত্বিককে নিচ্ছি, তার এগেনস্টে আমার একটা পাওয়ারফুল ভিলেন দরকার, যেই পাওয়ারফুল ভিলেনটা জুনিয়র এনটিআর এর মধ্যে নেই। তার মুখটা একটা হিরোইক চেহারা, একটা হাসি খুশি লোক, তাকে তুই যখন ওরকম ভাবে ওইরকম জায়গায় দিচ্ছিস ঋত্বিকের সামনে ফেলে, ঋত্বিক তো ওই প্রত্যেকটা জায়গায় খেয়ে নেবে, এটা তো স্বাভাবিক। আজকে এনটিআর এর জন্মদিন, এনটিআর কে ঘিরে টিজারটা বানানো হওয়ার কথা ছিল, সেখানে টিজারের পুরো মালাইটা কিন্তু ঋত্বিক রোশন খেয়ে বেরিয়ে যায়। জুনিয়র হুম। এনটিআর কে অনেক জায়গায় ওভারশ্যাডো করে দেয় ঋত্বিক রোশন। এবার সেটা তার স্ক্রিন প্রেজেন্স হতে পারে, তার বডি হতে পারে, তার স্টাইল, ফিটনেস, সবকিছু হতে পারে, কিন্তু জুনিয়র এনটিআর কে ঋত্বিক রোশনের এগেনস্টে টিজারে মানাচ্ছে না। যেটাই পুরো মুভিটার হাইলাইট ছিল, যেটা দিয়ে প্রমোশন করা হয়েছে, দুটো বড় স্টারকে, দুটো জায়গার বড় স্টারকে আমরা একসাথে দেখতে পাবো, সে টাসেলটা দেখতে টিজারেই মজা এলো না। জানি না তারা মানে ফিল্মে ওটাকে কিভাবে করবে। ওকে। আচ্ছা, আমি এখন ইয়ের কাছে যাচ্ছি। আমাকে এই পৃথ্বীশ বল, যে কোনো সিনেমায় এই ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্সের মধ্যে আগের ফ্র্যাঞ্চাইজিতে ছিল টাইগার শ্রফ, এখন নাম হচ্ছে এনটিআর। এই দুটো ক্যারেক্টারকে তুই কিভাবে দেখছিস? মানে কোন ক্যারেক্টারটা তোর মনে হয় যে স্ট্রং? না দেখো, যখন ওয়ার বেরিয়েছিল, ওয়ারের টিজারটা আজকেরও আমি দেখেছি, এবং তখন আমি মনে আছে আমি যখন দেখেছিলাম, ওই যে প্রথম দিন মানে টিজারটা প্রমিস করছিল যে টাইগার ভার্সেস ঋত্বিক, ওই দুজনের টাসেল, ওটা যেভাবে মানে প্রমিস করেছিল, ওই যে গাড়ি থেকে বেরিয়ে এরকম বন্দুক টাক করছে ইয়ে টাইগার, এবং দুজনের এরকম হাতাহাতি হচ্ছে, সিন গুলো যেভাবে বসিয়েছিল, মানে ওখান দিয়ে একটা মানে এক্সপেকটেশন ছিল যে এরকমই কিছু একটা হবে, এবং সেটা ফুলফিল হয়েছে। তো এই যে টিজারটা আমি দেখলাম, এবং জুনিয়র এনটিআর এর লুক বলি, সে চেষ্টা করেছে ডেফিনেটলি করার, মানে চেষ্টা করেছে, বাট মানে তাকে না মানে সেই মানে মনে হচ্ছে না যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর এর মধ্যে। কোথাও গিয়ে ঋত্বিক অনেক অংশে এগিয়ে যাচ্ছে, তার তার মানে তার কাছে মানে সামনে টিকছেই না। এটা এটা যদি তুমি পাঠানে দেখো, পাঠানে কিন্তু তোমার জন এবং শাহরুখ খানের মধ্যে দুজনের মধ্যে একটা ভালো টাসেল হয়েছিল, ঠিক আছে, মানে জন আব্রাহামের মধ্যে আর কি, জিমের যে ক্যারেক্টারটা ছিল। তো এইখানে আমি সেটা মানে টিজার আপাতত পেলাম না, যদিও বা একটা টিজার দেখে একটা সিনেমাকে জাজ করা ডেফিনেটলি উচিত নয়, সেটা আমি করছিও না। বাট আমার মনে হয় যে মানে কোথাও গিয়ে জুনিয়র এনটিআর সেই খাপে খাপ হচ্ছে না, এবং তার সাথে সেইভাবে মানে সেই যে হয় না হিরো ভিলেনের টাসেল, এখন ভিলেন স্ট্রং হওয়া দরকার, আমরা প্রতিটা মুহূর্তে এই জিনিসটা বলি। তো সেটা মানে এই টিজারের মধ্যে আমার বেশ নেগেটিভ একটা ফ্লস দেখেছে। এবং তার থেকেও বড় কথা এখানে যে ওই যে আমাদের প্রথম দিয়ে একটা কি মাথায় চলেছিল যে সাউথের একটা বড় অ্যাক্টর আফটার আর এর পর এবং দেবারার পর আমাদের এখানে কাজ করছে, এবং তার থেকে তো একটা বেশি কিছু আমরা এখানে পাবো, একটা সেরকমই একটা ফ্লেভারে কিছু পাবো, বাট সেটা এই টিজারের মধ্যে ছিল না। যাই হোক, আমি তো ডেফিনেটলি ইয়েকে এগিয়ে রাখবো, মানে টাইগারের ক্যারেক্টার থেকে অনেকটা এগিয়ে রাখবো। ওকে। আচ্ছা সৌভিক দা, এই যে একটু আগে স্বর্ণজ্যোতি বলল
এই যে সাউথের যে সমস্ত ডিরেক্টররা আছে তারা সাউথের হিরোকে ভালো মতো প্রেজেন্ট করতে পারে, কিন্তু বলিউড সেটা পারে না। এই বিষয়টায় তুমি কি মনে করো? একদমই সত্যি কথা। কারণ দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি এটা দেখতে পাচ্ছি যে বলিউড ক্ষেত্রে মানে এখানে স্পাই ইউনিভার্সের কথা আমি এখানে বলবো আর কি। তোমরা দেখো স্পাই ইউনিভার্সের মধ্যে প্রথম যে ছবিগুলো ছিল, টাইগার বলো, টাইগার দুটো, টাইগার প্রথম পার্টটা ডিরেক্ট করেছিল যে কবির খান, সেকেন্ড পার্ট করেছে আলী আব্বাস জাফর। তারপর হচ্ছে ওয়ার ডিরেক্ট করেছে সিদ্ধার্থ আনন্দ, পাঠান ডিরেক্ট করেছে সিদ্ধার্থ আনন্দ। এবার দেখো সেখানে কি হচ্ছে, এখন যা ডিরেক্ট করছে যে স্পাই ইউনিভার্স গুলোকে, মানিশ শর্মা টাইগার 3 ডিরেক্ট করলো। যে আগে বানিয়েছে ব্যান্ড বাজা মানসিনা বানিয়েছে, তার মধ্যে মাস সেন্সিবিলিটি একদমই নেই। দেন এটা বানাচ্ছে হচ্ছে অয়ন মুখার্জি। এইখানে কি হচ্ছে বলতো, বলিউডের মধ্যে না ডিরেক্টরের মধ্যে ওই মাস সেন্সিবিলিটি পুরোপুরি হারিয়ে গেছে, যে তাদের হিরো মানে বলিউড যে যার হিরো তাদের প্রেজেন্সটাকে সেভাবে ইউটিলাইজ করবে। আজকে এই যে আমরা এই যে সবাই যেখানে বলছি যে জুনিয়র এন্টার ফিকে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু এন্টারের দোষ নয়, এখানে দোষের ডিরেক্টরের দোষ। ডিরেক্টর এন্টার হিসেবে প্রেজেন্ট করতেই পারেনি। যেখানে ঋত্বিকের প্রেজেন্স মারাত্মক, সেটা নিয়ে সন্দেহ নেই, ঋত্বিক এন্টার ছাপে সন্দেহ নেই, কিন্তু এন্টার ফিকে কেন পড়ছে? কারণ ডিরেক্টর তাকে সেখানে প্রেজেন্ট করতেই পারেনি সেখানে। আজকে আমরা যখন ট্রিপুলারে যখন এন্টার সিনটা দেখি, যে বাঘ এই যে একদম এন্টার সিন যে জঙ্গলের মধ্যে খালি গায়ে যখন দেখি তাকে, ওটা তোমার ছিটকে যায়, কারণ থেকে রাজমহল থেকে সেখানে প্রেজেন্ট করেছিল। আজকে তোমরা সীমান্তে দেখে নাও, তাকে সে কিভাবে প্রেজেন্ট করছে, তাদের মধ্যে না সেই সেন্সিটিভিটি আছে। আজকে এই যে জাট, যার সাইন্স সেখানে কাজ করে আসলো, তাকে আর সেখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো একদমই সত্যি কথা, সাউথের যে সেই ব্যাপারটা আছে, সেন্সিটিভ আছে, যেটা বলিউডের মধ্যে একদমই নেই আর কি। এটাই। ওকে, আচ্ছা, এবার আমি সৌম্যর কাছে যাচ্ছি। সৌম্য, তোকে যদি বলা হয় এই স্পাই ইউনিভার্সের মধ্যে ওয়ার 1 বেশি ভালো ছিল না ওয়ার 2 এর টিজারটা বেশি ভালো ছিল, কোনটাকে তুই এগিয়ে রাখ? আমি ওয়ার 1 কে এগিয়ে রাখবো, কারণ ওয়ার 1-এ কিন্তু আমরা যে প্রথমেই যে টিজারটা দেখেছিলাম সেখানে কিন্তু মানে আমাদের ভীষণ ভালো লেগেছিল, কারণ সেখানে টাইগার এবং ঋত্বিক তাদের দুজনেরই প্রেজেন্সটা খুব ভালো ছিল, এবং টাইগার শ্রফকে কিন্তু প্রথম থেকেই মানে ওয়ার 1-এ যে একটা নেগেটিভ ক্যারেক্টার, তুমি যদি দেখো ভালো করে টিজারটা, সেটা কিন্তু প্রথম থেকে মানে একদম বুঝিয়ে দেওয়া হয়নি। তাদের মধ্যে একটা টাসল দেখিয়েছিল, যেটা টিজারেও দেখিয়েছিল কিছুটা, এবং ট্রেলারেও দেখিয়েছিল, এবং সিনেমাটাতেও দেখিয়েছে। তো আমার ওয়ার 1-কেই আমি এগিয়ে রাখবো, কারণ ওয়ার 2 শুধুমাত্র হয়তো ঋত্বিকের জন্যই দেখতে যাব, কিন্তু ওয়ার 2 নিয়ে আমি টিজারটা দেখে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ জুনিয়র এনটিআর কে এখানে প্রেজেন্টেশনটা হয়ইনি। তাহলে সবার এইটাই মতামত যে হিরোর মানে যেরকম মানে অ্যাকচুয়ালি মানে ঋত্বিক রোশনের যেরকম একটা মানে স্টাইল, তার যেরকম ব্যক্তিত্ব, তার যেরকম প্রেজেন্স, মানে তার কাছে জুনিয়র এনটিআর অনেকটাই ফিকে পড়ে গেছে। এবং যেটা মূল বক্তব্য বিষয় যেটা সবার কাছ থেকে উঠে আসলো, এটা এক প্রকার ওই ফ্যান ক্যাটার করার জন্য, যেহেতু সাউথের একটা বড় মুখ আমার দরকার, কেননা ওখানেও সাউথেও যেহেতু বেরোবে সিনেমাটা, সাউথের অডিয়েন্স এটা দেখার জন্য মুখিয়ে আছে। এবার সেটার জন্যই মেনলি করা হয়েছে, তাই তো? ওভারঅল সবার বক্তব্য তাহলে এটাই হচ্ছে, তাই তো? একদম একদম মোটামুটি তো একদম তাই। আচ্ছা, একদম। যাই আর হোক, তার মধ্যে কি তা এখনো টাইম আমরা আছে, যদি তবুও এখনো সিজিআই বা ভিএফএক্স এর কাজ ওরা চেঞ্জ করে আনতে পারে তো বেটার। ট্রেলারটা কোনো দেখলে সমস্যা বোঝা নেই। সব ট্রেলারটা জায়গা থেকে দেখলে তো বোঝা ওরা হ্যাঁ রেসপন্স তো পাচ্ছে যে বাজে হয়েছে, তো টাইম এখনো আছে। আমি তো চাইবো যে এত বড় ফ্র্যাঞ্চাইজি একটুখানি ঠিক করে আনলে ভালো হয় আর কি, যেগুলো প্রবলেম গুলো দেখা দিয়েছে সবাই বলছে। তো এই মানে এটা না আবার একটা ট্রিকও হয়, কি বলতো, রেজ বেটিং বলে একটা কথা আছে, যে আগে পাবলিককে বাজে কিছু একটা দাও যেটা নিয়ে পাবলিক খুব হাইপড, তারপরে আমরা ভালো কিছু একটা দেব, তখন পাবলিক ওই ভালোটাকে দ্বিগুণ ছড়ে বলবে যে এই বিশাল ইমপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, ভীষণ। কারণ দেখ, সাউথের ফিল্ম মেকাররা খুব প্যাশনেট, ঠিক আছে, এবং সাউথের ডিরেক্টরদের কথাবার্তার মধ্যে দেখবি একটা ফ্যান বয় ব্যাপার আছে, যে ওরা ভালো সিনেমা তৈরি করা যে আমার একটা মোরাল কর্তব্য ওইসব নয়, ওরা এই হিরোগুলোকে নিয়ে খুব ফ্যাসিনেটেড, এবং ওরা এই অ্যাকশন স্টোরি বলতে এত বেশি ভালোবাসে যে ওরা কিন্তু একই থিমের ওপরে হাজার রকম অন্য ধরনের গল্পের, যেরকম মালায়ালাম ইন্ডাস্ট্রির এক্সাম্পল তুই হ্যাঁ নিয়ে যদি হ্যাঁ হ্যাঁ নিস, হ্যাঁ যে হ্যাঁ ওই পুলিশ ইনভেস্টিগেশন কিন্তু কত রকমের গল্প আনছে কত ঘুরিয়ে রকমের ঘুরিয়ে, হতে পারে। ঠিক আছে। তো সাউথের ব্যাপারটা হচ্ছে কি, যে দে আর প্যাশনেট পিপল, আর বলিউড হচ্ছে গিয়ে যে কি, হাতে বেসুমার পয়সা আছে, রিসোর্স আছে, কিন্তু ওই প্যাশনটা নেই। হ্যাঁ, ক্রিয়েটিভিটি ওরা বোঝার চেষ্টা করে যে পাবলিক কোনটা খাবে, আমি ওদেরকে সেটা খাওয়াবো। আজকে তোরা দেখ, তোরা সবাই একটা কথা বললি তো যে ওয়ার 1 অনেক বেশি ভালো দেখতে লাগছিল, কেন বলতো? ওয়ার 1 এসেছিল 2019 সালে,
ওয়ার ওয়ানের পরে আমরা আরো ভালো ভালো অ্যাকশন ফিল্ম দেখেছি, সেটা কেজিএফ হোক, পুষ্পা হোক, অ্যানিমেল হোক, বিক্রম হোক, কাইথি হোক, আমরা অনেক দেখেছি। সালার ফলে 2019 সালে ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে তখন আমাদের কাছে বাহুবলী অবধি একটা ইয়ে রয়েছে, বা সালমান খানের টাইগারের ফিল্মগুলো অবধি রয়েছে, যে এগুলো তখন বেঞ্চমার্ক। ফলে ওয়ার অনেক ইজিলি বেঞ্চমার্ক ক্রিয়েট করতে পেরেছে। এবার ওয়ার টুর ফাইনাল কোয়ালিটি এরকমও যদি হয়, তাহলে ওয়ার টু কিন্তু বেঞ্চমার্ক ক্রিয়েট করতে কিন্তু পারবে না। আবার মজার ব্যাপার, ব্যাং ব্যাং যখন বেরিয়েছে, ওটা তো 2014-তে বেরিয়েছে, হ্যাঁ কিন্তু ব্যাং ব্যাং কিন্তু বেশি সাফল্য পায়নি। ফলে ব্যাং ব্যাং এর স্টাইল ফাইল গুলো কেউ মনেও রাখেনি। কিন্তু আবার তুই যদি ওয়ার আর ব্যাং ব্যাং এর টিজার ট্রেলার রিসেন্টলি চালিয়ে যদি দেখিস, তাহলে তোর মনে হবে যে ব্যাং ব্যাং এর আরো বেশি পলিশ লাগছে। ওকে, আর এটা একটা প্রুভেন ফ্যাক্ট এখন, যে ভাই 2012 থেকে 2020 বা 2018-19 অব্দি যে ফিল্মগুলো এসছে না, তার ভিএফএক্স এ অন্যই লেভেলের কাজ হতো। পোস্ট করোনা ভিএফএক্স ওয়ার্কারদের কাজের প্রেসার, হ্যান ত্যান, প্রজেক্ট অনেক বেশি, বাজেট নিয়ে অনেক ছেঁচড়ামো, ঠিক আছে, বা এই এআই ফেআই ঢুকে ভিএফএক্স এর কাজ কিন্তু আগে বেশি ভালো হতো, এখন কিন্তু বেশি ভালো কিন্তু হয় না। এবার ওয়ার টুর জন্য এক্স্যাক্টলি কোন জিনিসটা, সেটা আমরা আবার পরে গিয়ে জানতে পারবো। আর আমি শুভমের বলারই এক্সাম্পল দিয়ে একটা দিই। এই যে শুভম বললো না যে ইউটিউবারদেরকে নিয়ে নেয়, কিন্তু তাদেরকে জাস্ট মানে নাম আছে বলে, লোক আছে বলে নিয়ে নেয়, কিন্তু ইউজ করতে পারে না। এই যে পেরুসু বলে যে সিনেমাটা, শুভম তোকে যেটা বলছিলাম, যেটা তোর রেকমেন্ডেশনে দেখলাম, ওখানে দেখবি ওই যে একটা মেয়ে ক্যারেক্টার ছিল না, যে লাইক বাচ্চা মেয়েটা, মানে মানে বাচ্চা মেয়ে নয়, ওই ছোট ভাইয়ের যে বউটা, ওই হ্যাঁ, হ্যাঁ, মেয়েটা কিন্তু সাউথ একটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। ওকে আমি আচ্ছা। মহেশ বাবুর সাথে সিনেমা প্রমোট করতে দেখেছি, এবং ও না ওই শর্ট যে রিল গুলো হয় না আমাদের বিএমএস যেরকম বানায়, ওই মেয়েটার নাম বোধ হয় নিত্যা কুমারী বা ওরকম কিছু হবে। ওই মেয়েটা কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু তুই দেখ পেরুসুতে ওই মেয়েটাকে কত বড় স্পেস দিয়েছে, মেয়েটাকে কতগুলো ডায়লগ দিয়েছে, লাইক পুরো সিনেমাটা জুড়েই কিন্তু আছে কিন্তু মেয়েটা। ফলে সাউথের ব্যাপারটা কি বলতো, ওদের মধ্যে না ইন্টিগ্রিটি রয়েছে, যে আমি মানুষকে চুতিয়া বানাবো। ও চুতিয়া ফিল্ম কি তৈরি করে না, ওরাও করে, কিন্তু ওরা বলিউড লোকেদের মধ্যে না পুরোপুরি, হ্যাঁ ওরাও করে, কিন্তু বলিউডের থেকে না কম। ওদেরও প্রচুর জালি ডিরেক্টর আছে, জালি হিরো আছে, প্রচুর আছে, কিন্তু বলিউডের থেকে ওদের কাছে কিছু জিনিস বেটার, ওদের ইন্টেনশন একটু হলেও ভালো, সেই ডিফারেন্সটা ভাই চোখে পড়ে। ওকে, হ্যাঁ, Okay. আর ওই যে ও বললো ওইটাই কি বলতো, যখনই এবার ওইটা না আবার স্বর্ণ যেটা বললো, ওটা আবার উল্টোও কাজ করতে পারে। যে আদি পুরুষে প্রথমে একটা ভিএফএক্স এর ওরা দিয়ে একটা এনেছিল, এবার হ্যাঁ, বললো যে হ্যাঁ ভাই, আমরা যখন মুভি রিলিজের ঠিক আগে আগে বলছি আমরা হেভি ভিএফএক্স করে দিয়েছি, আমরা সব ওই তো চেঞ্জ করে দিয়েছি, পলিশ করে দিয়েছি। এবার পলিশ মানে কে কি ইয়ে করে করেছে দিয়েছে, যে শুধু অন্ধকার খালি দেখিয়ে দিয়েছে, খালি ডার্ক জিনিসটা বেশি বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, খালি মনে হচ্ছে কি ডার্ক ফটো টোনটা বাড়িয়ে এনহ্যান্সারে দিয়েছে। ফেলে, ওই ফটো এনহ্যান্সারে ফেলে জিনিসটাকে চকচকে করে। এটাও হতে পারে যাতে যে ভিএফএক্স টা ভালো না করে বোঝা দিল যায়, ডার্ক পরবর্তীকালে। করে দিয়েছে। তো ওই দেখা যাক এবার ওয়ার টু নিয়ে হাইপ যা লোকের মধ্যে ছিল, ওটা তো একটুখানি কোথাও গিয়ে একটু প্রবলেমেটিক হাইপ লাগছে। অনুযায়ী ততটা ভালো হয়নি কিন্তু টিজারটা আর কি, এমনি ভালোই হয়েছে, হাইপ অনুযায়ী অতটা হয়নি, কিন্তু ওভার মানে হাইপ করেছিল টিজার টিজারটাকে। ট্রেলার যাই হোক, সিনেমাটা কিন্তু ওপেনিং এবং উইকেন্ডে খুব ভালো ব্যবসা করবে। ওটা সিনেমাটা সেটা নিয়ে তো ড্রপ নেবে। খাবে, নেবেই। যদি ওয়ার্ড অফ মাউথ কম থাকে হ্যাঁ, তুই বল সিনেমাটা না, থেকে তুই ড্রপ খাবে। ঋত্বিক রোশন আছে, এনটিআর আছে, লোক বাজে বলুক ভালো বলুক লোক দেখতে যাবে। এটা যাবে এটা যাবে সত্যি কথা, লোক আমাদের দেখতে কাজ যাবে। হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করা, কিন্তু অডিয়েন্স এত চুলচেরা বিশ্লেষণ করবে না, এটাই না হচ্ছে না আমাদের বিষয়। না না আমাদের মধ্যেও সবাই যে চুলচেরা বিশ্লেষণ করে তা নয়। আসার 5 মিনিট বাদে রিভিউ চলে আসে, সেখানে চুলচেরা বিশ্লেষণের কোনো জায়গা থাকে না। ওটা পুরো খুব ভুল ওটা কথা। ওটা আমরা না চুলচেরা না বিশ্লেষণ ওটা ওটা না সবাই ওটা যে না ওটা করি। ওটা না না ওটা চুল ছেঁড়া বিশ্লেষণ, না না, ওটা চুল ছেঁড়া হ্যাঁ বিশ্লেষণ, হ্যাঁ ছেঁড়া নাই, সৌভিক, ছেঁড়া বিশ্লেষণ। আরে সৌভিকটা কাঁপিয়ে দিয়েছে। আমি তোকে বলছি, আমাদের এখানে কিছু ঢ্যামনা ইউটিউবার জিনিসটা কি করে, ওদেরকে তাড়াতাড়ি করে ভিডিও ছাড়তে হবে, ওদেরকে হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে জানি। ভিডিও ছাড়তে হবে, যাতে আগে যাতে ট্রাফিকটা যাতে আসে। এবার হ্যাঁ, দেখ, হ্যাঁ। তুই একটা ট্রেলার নিয়ে যদি 3টে ভিডিও যদি বানাস, তো সিনেমা দেখার পয়সা তুই উঠিয়ে নিলি এখান থেকে। ও জানে হ্যাঁ। যে আমি এটা আজকে ট্রেন্ডি টপিক, আমি যা বলবো কমসে কম 5-8 হাজার লোক দেখতে আসবে, $4-5 আমার উঠে যাবে। আর হুম। আমি তো কোনো ভিডিওতে তো কোনো এডিট করি না, মানে এই ইউটিউবারদের মানসিকতা হয় কি, যে আমি ভিডিওতে কোনো ক্লিপিং দেখাচ্ছি না, ছবি দেখাচ্ছি না, পয়েন্ট টু পয়েন্ট ব্রেকডাউন করছি না, আমার কোনো পরিশ্রম নেই,
আমি খালি ব্যার করে খালি কথা বলতে পারি, ঠিক আছে? মানে আমাদের এখানে বড় যারা ইউটিউবার রয়েছে রিভিউ কমিউনিটিতে, যারা দিনে 10টা-15টা করে ভিডিও দেয়, এদের থেকে ভাই রাস্তার ভিখারি পর্যন্ত ভালো, আর এদের থেকে ভালো ইনকাশ কেউ করতে পারে না। এই কথাতে যাদের গায়ে লাগবে তারা গাঁড় মারাও, ঠিক আছে? দ্যাট ইজ দ্য তাহলে ট্রুথ। চুলচেরও বিশ্লেষণ প্রথমে এক কখন কথা করবো বলবে, আমি? যখন যেই ভাই দেখবে একটা যে দেখলাম, গান মারাও ঘটি হারাও। হ্যাঁ আমি আমি সেটাকে সময় টাইম দিচ্ছি দিলাম, না। আমি সবকিছু করলাম, ওটা চুলচেরা বিশ্লেষণ হয় না, অনেকেই আজকে করে না। টিজার এলো, ট্রেলারে 5 মিনিট বাদে রিভিউ। আজকে এরা আবার 5 মিনিট বাদে একটা টিজার রিভিউ কি করে করতে পারিস রে ভাই? এরা যখন আজব মার্বেলের ধরনের সিনেমা নিয়ে কথাবার্তা। কথা আরে বলতে বসে, বানাতে শোন, edit করতে- হ্যাঁ বল এরা বল। যখন মার্বেলের সিনেমা নিয়ে কথা বলতে বসে তখন বলবে কি, এত কিছু জানি না, এত কিছু পড়িনি, হিন্দিতে কিছু চ্যানেল আছে এই নিয়ে খালি থিওরি বানিয়ে যায়, ওই করে যায়। ভাই ওরা ব্রেকডাউন করার আগে প্রচুর এডিট করে, ঠিক আছে? ওরা প্রচুর ইনফরমেশন ঢোকায় ভিডিওর মধ্যে। তোর মতো 10 মিনিটের মধ্যে ভিডিও বানানো তার তারণাতে আসে না চলে। আর ওদের একটা জিনিস নিয়ে ইনডেপথ জ্ঞান আছে, তোর মতো না যে 10টা জিনিস নিয়ে কথা বলে 10 জায়গাতেই মুখ মারতে হবে আমাকে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে, বা যেটা টপিক নয় সেটাকে টপিক বানাতে হবে শুধুমাত্র ভিউয়ের জন্য, ঠিক আছে? আবার তো এই ফাইনাল হচ্ছে কিন্তু আমাদের ডেস্টিনেশন নিয়ে এখানকার অনেকবার কন্টেন্ট ক্রিয়েটারদের তো অবস্থা। ফাইনাল ডেস্টিনেশন নিয়ে অনেকে আবার রিভিউ দেয়, আমি বাড়ি ফেরার পথে আমার এখানে ভয় করছে, পাতা নড়ছে, রাস্তাটা কাঁপছে, হ্যাঁ, জিনিস ধরতে ভয় করছে, ছোটবেলা থেকে এটা আমার একটা বিরাট বড় সাহস ছিল। কত গল্প, পুরো গল্প না দিয়েই ভাই, 5-6 সেটা মিনিট হয়। হ্যাঁ, কাটিয়ে এদেরকে দিচ্ছি। না সেটা গল্প। হয়, এবং মানে শোন, কেউ যদি, তুই বল না, কেউ যদি ফাইনাল ডেস্টিনেশনের একটা সিনেমা দেখে বলতে পারে যে আমি এই সিনেমাটা দেখার জন্য সারা বছর মুখিয়ে বসে আছি, তাহলে ওটাও সম্ভব, তাহলে ওটাও পসিবল। একদম একদম ঠিক কথা। এবং সব থেকে বড় কথা না, এদেরকে তুই যদি ধরিস যে ভাই তুই ওই সিনেমার কনসেপ্ট বল, বা দুটো একটা সিন বল তোর এত ভালো যখন লেগেছে, গোটা সিনেমার মধ্যে একটা দুটো সিন তো তোর মনে থাকবে, মনে যেটা তোর ভাল লেগেছে, তখন কিন্তু প্যান্টে হিসু হয়ে যাবে। অনেক বছর আগে দেখেছিলাম তো, এখন ঠিক খেয়াল নেই, এখন ঠিক ওই নেই, লড়া নেই, এই নেই, সেই নেই, ঠিক আছে? এরা হচ্ছে যে বেসিক্যালি বলছি তো, মানে একদম গার্বেজ চিটিংবাজ। আর এরা ওই হিন্দি এর মতনই, যে অডিয়েন্স আমাকে দেখছে তো আমি চারটে ভাটবো কি না, কি আছে? আমি একটা টিজার ট্রেলার নিয়ে দিনে আরো কত টিজার ট্রেলার আছে, ওগুলো আমি কভার করি না। এটাকে নিয়ে আমি 2বার ভিডিও বানাবো। একবার দেখছি যে পাবলিক বাজে বলছে, তো এবার আমাকে পাবলিকের চোখে ভ্যালিডেশন পেতে হবে, এবার আমাকে ওই সুরে সুর মেলাতে হবে।